আমার একটু ঠান্ডা বেশি, আমি একটু ঠান্ডা লাগে বেশি, দুটো কম্বল কোনটা বিছাবো কোনটা গায়ে দেবো। আচ্ছা, আর ব্ল্যাঙ্কেট সে ওই রকম মানে বুঝতে পারছেন তো? ছেলের ব্ল্যাঙ্কেট সেখানে তো আমি ডাকলাম দাদা দাদা বলে একজন আসলো, আর স্যারকে একটু মানে আমি দুটো ব্ল্যাঙ্কেট আমার হবে না, আমার ঠান্ডা লাগবে, বলুন গিয়ে। আর গিয়ে আরো দুটো ব্ল্যাঙ্কেট এনে দিয়েছিল, ওটা কি করলাম। আচ্ছা, এবার দরজা তো খোলা দরজা, আর গ্রিলের দরজা, তা ভাই ভাই করে হাওয়া ঢুকছে, কি হবে। আবার একটা ওরাই যুক্তি দিল যে একটা ব্ল্যাঙ্কেট অর্ধেক করে বেঁধে অর্ধেক পোর্শনে দিলে তলা থেকে হাওয়াটা ঢুকবে না, উপর দিয়ে যাওয়া যেতে বেঁধে সেই রাত্রে আর ঘুমোয়। কোথায় ছিলাম, কোথায় আল্লাহ, কোথায় এসেছি, রাজদরবার এরকম দেখছি আল্লাহ। আর সব থেকে বড় জিনিস কি, ওই রুমের মধ্যে একটা ছোট্ট টয়লেট। টয়লেট বলতে কি আমাদের কি গেট ফের সিস্টেম না, আপনার টয়লেটে বসবে আপনার এতটা দেখা যাবে, গেট ফের কিছু নেই। মানে ওই ওরকম দেখেছে তো গা ঘিন ঘিন করছে, হয় সব। তা কি আমি চুপচাপ বসে আছি, আল্লাহ কি হবে রে। কোথায় আবার পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডিতে এসে পৌঁছলাম। ওখানে তো একটুখানি বাথরুমটা তো দূরে ছিল, আচ্ছা ওটা রুমটা বড় পাড়া ছিল। তা হ্যাঁ বসে আছি চুপচাপ, দেখি আবার একটা অফিসার আসছে। একটা অফিসার আসলো, আমাকে বলছে সাহেব, হ্যাঁ বললাম হ্যাঁ। আমাকে উনি বললেন দেখেন বুঝতে পারছি আপনার আনকমফোর্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই স্যার, আপনি এখানে এটাতে মেনিয়ে নিতে হবে, শুয়ে পড়ুন, দেখবেন ঘুম টুম এসে যাবে। তারপরে এবার কোথা পারি না পারি তার সাথে গল্প করতো, কিছু করার নেই আমারও তো, গল্প করলে আমার টাইম কাটবে। প্রায় 10-15 মিনিট আমার সাথে কথা বললো, করলো। উনি কোনো একটা র্যাঙ্কেন অফিসার ওর মধ্যে, তো কথা বলার পরে উনিও চলে গেলেন। তো সে ঘুমার হয়, ঘুমোতে চাইছে না, আই চুপচাপ বসে আছি। একটু ভোরের দিকে দেখে একটু হলো, তখন একটু জাস্ট সেদিনকে ঘুমালাম। তারপর দিন কয়েক ঘন্টার পরে আবার উঠে পড়েছিলাম। এই হচ্ছে জিন্দেগি। তবে একটা কথা কি, জেলে থেকে একটা আমার যেটা হয়েছে সেটা কি সিস্টেমেটিক, লাইফটা একদম সিস্টেমের মধ্যে চলে এসেছিল। 8:30-9টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া করে আমিও ঘুমিয়ে পড়লাম, ফ্রি হয়ে গেছিলেন। ফ্রি মিন্স সিস্টেমে 8:30-9টার মধ্যে। সকাল 7টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়, ঘুম ভেঙে যায়, তুলে দেয়, তখন ডাকে একবার করে উঠে। এই যখন দেখো জাতীয় সঙ্গীত ওখানে চলছে, মানে মেন মাইকে চলছে, আমি কি শুয়ে থাকতে পারি? আরে যে জাতীয় সঙ্গীত যে জন্য আমার দেশের এত মানুষ কুরবানি দিলেন, তো আমি উঠে দাঁড়িয়ে পড়তাম, ওখানে দাঁড়িয়ে পড়তাম, ও আর ঘুমাতাম না। ওই মানে 7টার মধ্যে 7:30 কি 7টার টাইম ঠিক মনে পড়ছে না, ওই সময় আপনার জাতীয় সঙ্গীতে উঠে পড়তাম। উঠে পড়ে এই জাতীয় সঙ্গীতের পরে একটু ব্রাশ ট্রাশ ওর মধ্যেই করে কি করবো আর, হওয়ার পরে আর ঘুমাতাম না। আচ্ছা, এখানে বলবো ভাই জানেন, আমি জাস্ট বলে ঘুমাতাম না। ঘুমানোর পরে এবার 7:30-8টার পরে যাই একটু কথা খাওয়া দাওয়া হ্যান ত্যান হওয়ার পরে 10টার দিকে আরো একটু খাওয়া দাওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া, একটু রেস্ট নিলাম দুপুরবেলা। পুরো লাইফটা কিন্তু একদম দারুণ হয়েছিল। একটা জিনিস কি বলুন তো, পুরো সিস্টেমে। আমাদের কি বাইরে থাকলে কি হয়, এখন রাত 12টা-1টায় খাওয়া, দুপুরের খাওয়াটা 4টেই খাচ্ছি, সকালে ব্রেকফাস্ট করা হচ্ছে না ঠিকঠাক। হ্যাঁ, ওইখানে জোকড়া দিন ছিলাম আমি। একটা জিনিস কিন্তু ভালো হয়েছে আমার, আপনাকে বলতে পারি কি, রুটিন মাফিক লাইফটা চলেছে। অত সকাল টানা আমি অতদিন উঠিনি জীবনে। কাজ থাকলে আমি 6টায় উঠে পড়ি, 5টায় উঠে পড়ি। আপনি আমাকে কাজ থাকলে আপনি, আর না কাজ থাকলে 12টা পর্যন্ত ঘুমাবো, আপনি আমাকে আটকাতে পারবেন না। ঠিক, কিন্তু ওখানে একটা হ্যাবিট সিস্টেম হয়ে গেছিল। তো কার কথা বেশি মনে পড়ছিল ওখানে, যখন জীবনের প্রথম একটা নতুন অভিজ্ঞতা? মানে আমার পরিবারের কথা মনে পড়ছিল, সব থেকে বেশি মনে পড়ছিল ব্যাপারটা কি জানেন, আমার বড় ভাইজান আর আম্মা। বড় ভাইজান প্রচন্ড রাগী, তো প্রচন্ড আমাকে ভালোবাসে। ওইটা আমার প্রচন্ড ভয় লাগছিল। যতজন আমার সাথে দেখা করতে আসতো আমি বলতাম যে ঠান্ডা থাকতে বলবি, আমি আছি, মানে চিন্তা করতে না, আমি ম্যানেজ করে নিচ্ছি। আর আমার আম্মা হচ্ছে স্বাভাবিকভাবে, আমার বোনেরা তো আছে, বোন জামাই বাবু অর্থাৎ যারা আছে, আব্বা আছে। আব্বা হচ্ছে কি বলুন তো, মানে কি বলে, স্ট্রং। আমার আব্বাজান প্রচন্ড স্ট্রং, কারণ আমার আব্বাজানের বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে সেই থেকে আমার আব্বাজান প্রচন্ড স্ট্রং। এই বয়সেও আপনি আমাকে হিলাতে পারবেন না, মানে হিলাতে মিন এখন কাজ করবেন, যা বলবেন করে দেবে। মানে আমরা বারণ করে আপনি গ্যাস ফ্যাস চাগানো থেকে করে ওসব কিছু ব্যাপার না এই বয়সে, প্রচন্ড স্ট্রং। সেই জন্য মানে আবার আমার আব্বাজানের চিন্তিত হবে না। আচ্ছা, কিন্তু বাড়ির আপারা, তারপরে যারা আছেন বাড়ির আরো সংখ্যক, এরা চিন্তিত হবে। আমরাও চিন্তিত এটা ছিলাম যে বিশাল একটা আন্দোলন। আর একটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের ভাঙড়ের মানুষজন। আপনি দেখেছেন একটা ভাঙড়ের মানুষ সুসাইড করতে গিয়েছিল, ইনজেকশন নিয়ে করছিল। আর সারা রাজ্যের মানুষ, ওই জন্য বারবার আমাদের যারা আছে ভাইজানকে দিয়েও বার্তা দিচ্ছিলাম যে কেউ না ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। এটা তো চাইছিল একটা এই ধরনের পদক্ষেপ নেই, আমরা তো সেই কাজ করবো না।
কিন্তু আপনি যেদিন জেলে গিয়েছিলেন আমি একটা কথা বলেছিলাম যে আমার যাই ছোট্ট বয়সে যত বড় বড় লিডারদের সাথে আমি ওঠা বসা করেছি, যে জেল গিয়েছে সে নেতা হয়। না, আমি তো ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। আচ্ছা তিনি কার কথা শুনে জেলে রেখেছিল ভালো করেই জানে। তো যাদের কথা শুনে গেছে ওনাকে ডুবিয়েছে। আচ্ছা এখনো উনি যাদের কথা শুনে চলছেন ওনাকে ডোবানো ছাড়া আর কিছু করবেন, এটা দায়িত্ব নেই বলতে পারি। যার বুদ্ধিতে এখন চলছে, এখনো বলছে মন ক্যামেরা, এটা পারলে ছাড়বেন, অসুবিধা নেই, এডিট করার কোনো প্রয়োজন নেই। যাদের বুদ্ধিতে উনি আমাকে জেলে রেখেছিলেন, আমার হয়তো 42 দিন গিয়েছে, আমার কষ্ট হয়েছে, আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। হয়তো আমি জেলে না গেলে জীবনের একটা বড় অংশের অভিজ্ঞতা থেকে আমি হতো না। জেলের আচরণ, জেলে কি হয় না হয়, পুলিশ কাস্টডি, জেল কাস্টডি, এখন তো আমি পুরো রেডি জেলে যাওয়ার জন্য। কেন কি আমি জেনে গেছি সব, ভয়টা ও আর চাপের সব কিছু না। তখন ওকে চিৎকার করতাম কিন্তু ভয় লাগতো যে জেলটা কি জিনিস রে ভাই। এখন তো এখন আমি জেনে গেছি, ও নিশ্চিন্তে, কোনো ব্যাপার নেই। মানে যে ভয়টা ছিল সেটা না না, শেষ হয়ে গেছে। ফুটবলে কাটিয়ে দিচ্ছে এবং কিভাবে কি চলতে হবে যে সব এই বিষয়টা আমি পুরো একদম কোর্ট থেকে নিয়ে একদম একদম পিসি জেসি পুক্ত কোর্ট একটা রাজনীতিবিদ। একদম সব একটা অংশ আমি জ্ঞান অর্জন করে নিয়েছি।